আমি যখন কলেজে পড়তাম সেই কলেজেরই এক ভয়ঙ্কর কাহিনী। আমি তখন কলেজে ভর্তি হয়েছি প্রায়। আমার বাড়ি থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে আমার কলেজ। তাই প্রাইভেট আর কলেজের সুবিধার জন্য আমাকে মেসেই থাকতে হয়। আমার কলেজ থেকে ১ কিলোমিটার দূরে ৩তলা একটা মেসেই আমি থাকতাম। ২ তলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকেই কিছু দূর দূরেই একটা চৌরাস্তা। আমি আর মহেশ দুজনেই থাকি এই রুমটাতে। মহেশ আমার সাথেই পড়ে আর আমরা দুজনেই এখানে নতুন। দুজনে মিলে রুমটাকে খুব সুন্দর করে সাজালাম। রুমের দরজার পাশেই আমাদের পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পেছনেই আমাদের বিছানা, আর তারপর ছিল বিছানার সাথেই মহেশের পড়ার টেবিল। রুমের উত্তরে ছিল ২টি জানালা। রুমের জানালা খুলতেই আকাশ দেখা যায়, আর কিছু দূরেই ছিল ২টো নারকেলের গাছ। মহেশের সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, খুব ভালো পরিচয় হয়ে গেল। আর ঘটনাটি ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় কলেজ থেকে ফিরে দেখি মহেশ কাপড় গোছাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে মহেশ, বাড়ি যাবি? তারপর আমি মহেশকে বললাম, আকাশের অবস্থাও তো ভালো না। মহেশ বলল, তারপর মহেশ বলল, বাবা ফোন করেছিল, যেতে হবে। আমি বললাম, কোনো কিছু হয়েছে? মহেশ বলল, আরে না, এমনি যেতে বলল। তারপর আমি মহেশকে বললাম, আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি যাস, যে কোনো সময় ঝড় আসতে পারে, আকাশের অবস্থাও সেরকম ভালো না। আরও কিছু কথা হলো। তারপর মহেশ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর মহেশ বেরিয়ে গেল, আর আমার কি যেন মনে হয়ে জানালার দিকে চোখ দুটো গেল। তারপর আমি জানালার কাছে গেলাম। জানালার কাছে গিয়ে দেখি নারকেল গাছে একটা ঈগল আমার দিকেই তাকিয়ে আছে। তারপর আমি জানালা দুটো বন্ধ করে দিলাম। জানালা দুটো বন্ধ করতেই একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়ল। তারপর একটা অজানা ভয় আমার উপরে কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশেই আছে। এর কিছুক্ষণ পরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভাবলাম মহেশ হয়তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে। তারপর টেবিলের কাছে গেলাম বাংলা বইটা পড়তে। বাংলা বইটা বের করতেই কারেন্ট চলে গেল, আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। তার কিছুক্ষণ পরেই শুরু হলো বিদ্যুৎ চমকানো। কিন্তু এই বৃষ্টির রাতেও বাইরে থেকে শোনা যাচ্ছে এক কুকুরের আওয়াজ। তারপর আমি জানালাটা খুলে দেখি কুকুরটা আমার রুমের দিকে তাকিয়ে কাঁদছে। তারপর হঠাৎ একটা বিদ্যুতের আলোয় দেখতে পেলাম ঈগলটা যেন নারকেল গাছে বসে আমার দিকেই তাকিয়ে আছে। ওটা দেখে আমার একটু ভয় ভয় করছিল, যেন একটা ভয় আমার শরীরটাকে জড়িয়ে ধরেছে। তারপর আবার আমি জানালাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দেই। তখন আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজা ধাক্কা দিয়ে কে যেন আমার নাম ধরে ডাকছে। তারপর আমি দরজা খুলেই দেখি মহেশ। তারপর আমি বললাম, আরে ভাই মহেশ, ভালোই হলো তুই চলে এসেছিস। এমন ভিজতে ভিজতে চলে আসলি কেন? তারপর মহেশ বলে উঠল, আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। তারপর মহেশ আমাকে বলল, শোন না, আমার খুব খিদে পেয়েছে। তখন আমি মহেশকে বললাম, ঠিক আছে, তুই চেঞ্জ করে আয়, তারপর আমার খাবারটাই খেয়ে নিস। আমার যেন কেন আজকে খেতে ইচ্ছে করছে না। তারপর মহেশ আমার টেবিল থেকে খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো।
তখন আমি আবার পড়তে শুরু করলাম আর মনে মনে ভাবলাম, যাক বাবা, ভয়টা একটু কাটলো। এদিকে কুকুরটাও এখন আর কান্না করছিল না। ঠিক সেই সময় আবার দরজার ধাক্কা। তারপরে আমি দরজা খুলে দেখলাম আবার মহেশ দাঁড়িয়ে। তারপর আমি দরজাটা খুলে দেখলাম আবার মহেশ দাঁড়িয়ে। তারপর আমি দেখলাম মহেশ ভেজা কাপড়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে তুই? তখন আমি মনে মনে ভাবলাম, মহেশ তো একটু আগে এসেছিল, কিন্তু এটা আবার কে? তখন আমি রুমের ভিতরে তাকিয়ে দেখি রুমের ভিতরে কেউ ছিল না। তখন আমি আমার টেবিলের দিকে তাকিয়ে দেখি আমার খাবারটা ঠিক সেইভাবেই পড়ে আছে। তখন আমাকে মহেশ বলে উঠল, বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই যাওয়া হলো না রে। তখন আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু আমার স্পষ্ট মনেই রয়েছে যে একটু আগেও মহেশ রুমে এসেছিল, কিন্তু সে উধাও হয়ে গেল। কিন্তু এটা আবার কে এলো? অবিকল মহেশের মতোই দেখতে। এমন সময় মহেশ বলে উঠল, আমার খুব ঠান্ডা লেগেছে, আমি এখন ঘুমিয়ে পড়ব। তখন মহেশ লেপ ক্যাথা মুড়ে শুয়ে পড়ল। এইসব দেখে আমার মাথা যেন কিছুই কাজ করছে না। ভয়ে আমার হাত পা যেন কাঁপছে। আর সেই সময় আবার দরজার ধাক্কা শুরু হলো। আর সেই সময় আবার কে যেন এসে দরজা ধাক্কাচ্ছিল। তারপর আমি ভয়ে ভয়ে দরজা খুলে দেখলাম আমার পাশের রুমের হরিদাস দা আমাকে ডাকছে। তারপর আমি দেখলাম হরিদাস দা খুব ভয় পেয়ে আছে আর কান্নার স্বরে আমাকে বলল, মহেশ আর নেই রে। চৌরাস্তায় সিনেমা হলের পাশে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে হরিদাসদার গলাটা যেন শুকিয়ে যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল আমি যেন 2000 ভোল্টের একটা শক খেলাম। আমি তখন কিন্তু বলতেই হরিদাসদা আমার হাত ধরে টানতে শুরু করলো আর বলল, তাড়াতাড়ি চল। আর আমি সেই মুহূর্তেই রুমে তাকিয়ে দেখলাম। রুমের দিকে তাকিয়ে দেখলাম মহেশের শরীরটা পুরো রক্তয় ভরা। মহেশের শরীরটা পুরো রক্তে ভরা। আর মহেশের শরীরটা যেন কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিছানার এক কোণে বসে চোখগুলো লাল লাল করে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আর আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই। আর বাইরে এসে দেখি সবাই সিনেমা হলের দিকেই যাচ্ছে। আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছিল আর আমি ভিজতে ভিজতে সেই দিকে এগিয়ে গেলাম। তখন ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে। তখন আমি সেখানে পৌঁছে দেখি সবাই গোলভাবে তার লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি তখন গিয়ে দেখলাম মহেশের মৃত শরীরটা রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা যেন থেতলে গেছে, যা আমি রুমে দেখেছিলাম। তখন আমার হঠাৎ চোখটা নারকেল গাছের দিকে গেল। তখন দেখি মহেশ সেই নারকেল গাছে বসে আছে। মহেশ যেন নারকেল গাছে থেকে আমার দিকেই তাকিয়ে আছে আর ওর দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আর আমি তখন ওই দৃশ্য দেখে কাঁপতে শুরু করি। তখন এটা দেখে হরিদাসদা এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বেরোচ্ছিল না।
কিন্তু আমি তখন আমার হাতের আঙ্গুলটা নারকেল গাছের দিকে উঠিয়ে দেখালাম, কিন্তু ওরা সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মহেশ আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। কিন্তু তারপরে আমার আর কিছুই মনে নেই। কীভাবে যেন আমার দুটি চোখ বন্ধ হয়ে এলো। তারপর আমি চোখ খুলে দেখি পরের দিন হরিদাসদা আমার পাশেই আমার বিছানায় বসে আছে, আর আমার রুমমেটের সবাই সেখানে ছিল, আর আমার পরিবারের লোকও এসেছিল। তারপর আমি সবাইকে সব ঘটনাই খুলে বলি। এরপর আমাকে বাড়ি নিয়ে আসা হয়। তারপর আমি ওই ম্যাচটা ছেড়ে দেই। তারপরে আমি নতুন একটা কলেজে ভর্তি হই। এখন আমার পড়াশোনা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।